মেঘের কাব্য পর্ব ৩-৪। ভালোবাসার মানুষটার প্রতি যদি ঘৃণা জন্মে তা অনেক ভয়ানক হয়ে ওঠে। মেঘের দিকে তাকিয়ে দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে কাব্য। সকালে মেঘের চিৎকারে ঘুম ভেঙে যায় কাব্যের। আঁতকে উঠে দাঁড়ায়, কি হলো মেঘের? কাব্য দ্রুত উঠে বেরিয়ে দেখে মেঘ সোফার উপর উঠে দাঁড়িয়ে আছে আর ফ্লোরে একটা তেলাপোকা। এই জন্য এত চিৎকার? কাব্য বিরক্তি নিয়ে ফিরে যেতে চাইলেই মেঘের এই অবস্থা দেখে এগিয়ে গিয়ে তেলাপোকাটা সরিয়ে দেয়। মেঘ যেন হাঁফ ছেড়ে বাঁচে, কিন্তু তখনই ঘটল বিপত্তি। সারিতে পা পিছিয়ে মেঘ পড়ে যায়, আর পড়বে তো পড়বে সিরিয়ালের মতো কাব্যের কোলেই পড়ে। কাব্য বোকার মতো তাকিয়ে আছে। মেঘ দ্রুত নিজেকে সামলে উঠে দাঁড়ায়। কাব্য দ্রুত রুমে চলে যায়, রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। অফিসে ঢুকেই কেবিনে গিয়ে দেখে টেবিলের উপর সাদা গোলাপের একটা গুচ্ছ রাখা। কাব্য অবাক হয়ে চেয়ারে বসে ফুলগুলো হাতে নেয়। এই ফুল জাবেদ। তার কলিগ এগিয়ে আসে। হ্যাঁ কাব্য, জাবেদ। এই ফুল আমি রেখেছি। গলার শব্দ শুনেই দরজার দিকে তাকায় কাব্য। দরজার সামনে দাঁড়িয়ে আছে নীল শাড়ি পরে নিশি। নিশি বসের মেয়ে। বলতে গেলে কলেজ থেকেই কাব্য চেনে। কাব্যের সাথে কথা হয় অফিসে আসার পরই। অল্প সময়েই কাব্যকে ভালোবেসে ফেলে। সব কাজে সাহায্য করে। কাব্যের হঠাৎ বিয়ের কথা শুনে অনেক কেঁদেছিল, কিন্তু জাবেদের থেকে জানতে পারে কাব্যের তার বউয়ের প্রতি কোনো আগ্রহ নেই, আর হয়তো খুব জলদি ডিভোর্সও হয়ে যাবে। নিশি তুমি? কাব্য বলল। কেন দিতে পারি না? নিশি বলল। পারো। জাবেদ একটু বাইরে যাবে। হ্যাঁ। জাবেদ চলে যায়। কাব্য, আমি জানি বিয়েটা তুমি ইচ্ছেই করনি। ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। কাব্যের হাতে হাত রেখে বলে নিশি। কাব্য উত্তর না দিয়ে কাজে মন দেয়। এদিকে বাসায় বিছানা গোছানোর সময় কাব্যের ডায়েরিটা খুঁজে পায় মেঘ। হাতে নেয় সেটা, খুলে পড়বে তখনই তার ভেতর থেকে বেরিয়ে ফ্লোরে পড়ে দুইটা ছবি। ছবি তুলে নিয়ে দেখে কাব্যের পাশে একটা মেয়ে। মেঘ বুঝতে পারে কাব্য এখন অন্য কাউকে ভালোবাসে, আর এই বিয়ে তাকে কষ্ট দিতেই। কান্না আসছে খুব। ডায়েরিটা পড়া হয়নি অবসর। আগের মতো রেখে দ্রুত বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে কাঁদতে থাকে মেঘ। এই কষ্ট কেন? কাব্য তাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছে, এই জন্যই নাকি কাব্য অন্য কারো বলে? বুঝতে পারছে না মেঘ। হয়তো কাব্যকে এখনো সে ভালোবাসে, নাকি আজই কাব্যের প্রতি ভালোবাসা আসছে। প্রশ্নগুলো সূচের মতো আঘাত করছে মনে। বিকেলে কাজ শেষ করে কাব্য বাসায় ফিরবে, তখনই বাইকে উঠে বসে নিশি। চলো, নিশি বলল। চলো মানে? কাব্য বলল। আজ তোমায় বাসায় ডিনার করাবো। আন্টিকে বলেছি দুপুরেই। বাহ, ভালো তো। কাব্য কিছু না বলে বাইক স্টার্ট দেয়। বারান্দায় দাঁড়িয়ে মেঘ রাস্তার দিকে তাকিয়েছে। হঠাৎ দেখলো কাব্য একটা মেয়েকে নিয়ে ফিরছে। মেয়ে? মেঘ দ্রুত রুম থেকে বের হয়ে দরজায় টোকা দিতেই দরজা খুলে মেঘ কাব্যের পাশে। সে মেয়েটাকে ভেতরে। চলো, কাব্য বলল। কাব্য নিশিকে নিয়ে ভিতরে চলে যায়, যেন মেয়েকে সে দেখেইনি। আরে নিশি, এসে পড়েছো? কাব্যের মা। জি আন্টি। আর আজকের রান্না কিন্তু আমি করব, নিশি বলল। সে কি, কেন? নতুন রান্না শিখেছি, তাই আপনাদেরই আগে খাওয়াবো। পাগল মেয়ে একটা। আপনি রুমে গিয়ে আরাম করুন। রান্নাঘর আমি দেখছি মা। হেসে চলে যায়। নিশি আগে এমন করেছে কাব্যের মন পেতে। এই তুমি যাও, ফ্রেশ হয়ে এসো। আমার সাহায্য লাগবে, নিশি বলল। কাব্য মেঘের দিকে আর চোখে তাকায়। জ্বলে পুড়ে যাচ্ছে মেঘের ভেতরটা। হ্যাঁ, সাহায্য তো করবোই। আসছি, তুমি যাও। কাব্য মেঘকে খোঁচা মেরে বলল। কাব্য চলে যেতেই নিশি কিছুক্ষণের জন্য মেঘের দিকে তাকিয়ে তারপর রান্নাঘরে চলে যায়। মেঘ দ্রুত রুমে চলে যায়। কাব্য টাওয়াল নিয়ে ফ্রেশ হতে যাবে, তখনই মেঘ তার হাত টান দিয়ে সামনে আনে। এসব কি? কে এই মেয়ে? আর ও? তাতে আমার তোমার কি? আর ও নিশি খুব ভালো মেয়ে, আমার জন্য পাগল, আমি ওকে বিয়ে করব। তাহলে আমার জীবন নিয়ে এভাবে খেলছো কেন? হা হা হা, এত সহজে ভুলে গেলে? যাই হোক, সরো আগে। কাব্য মেঘকে সরিয়ে চলে যায়। মেঘ পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। বাথরুমের দরজার ফাঁক দিয়ে কাব্য একবার মেঘের দিকে তাকায়, তারপর দরজা লাগিয়ে দেয়। ফ্রেশ হয়ে কাব্য রান্নাঘরে চলে আসে। নিশি রান্না করছে। কাব্য গিয়ে তাকে সাহায্য করতে থাকে। মেঘ সোফায় বসে এসব দেখছে। গা কেন যেন জ্বলে যাচ্ছে। স্বামীকে ভালো না বাসলেও কি অন্য মেয়েকে তার পাশে দেখা যায় না? মেঘ কিছুতেই স্থির থাকতে পারছে না। কয়েকবার পানি খাবার ছলে রান্নাঘরে যায়। কাব্য খুব ভালোভাবেই নিশির সাথে কথা বলছে, কিন্তু তার সাথে খুব
রুড ভাবে বলে। মেঘ আবার এসে সোফায় বসে, হাত দুটো কসলাতে শুরু করে। ইচ্ছে করছে কাব্য নিশি দুজনকেই মেরে ফেলতে গলা চেপে। খাবার তৈরি, সবাই খেতে এসো। মেঘ এখনো রাগে গজগজ করছে। নিশি আর কাব্য পাশাপাশি বসেছে। মেঘ কাব্যকে ঘৃণা করলেই এসব সহ্য হচ্ছে না তার। নিশি সবাইকে খাবার বেড়ে দেয়, কিন্তু মেঘের তরকারি কাব্য আলাদা ভাবে দেয়। সবাই খাওয়া শুরু করে। মেঘ খাবার মুখে দিয়েই চমকে ওঠে। প্রচন্ড ঝাল, মুখ পুড়ে যাচ্ছে। খাবার ফেলে দিতে গেলেই চোখে পড়ে কাব্যের উপর। কাব্য ইশারায় খেতে বলছে, যেন ইশারা বলছে আপনি খেতে বাধ্য। প্রচন্ড কষ্ট হচ্ছে খেতে, তাও খাচ্ছে মেঘ। সারা মুখ লাল হয়ে গেছে, ঘামছে অনেক। খাবার শেষ করেই মেঘ দ্রুত রুমে চলে যায়। প্রচন্ড ঝাল, অনেক পানি খেয়েও ঝাল কমছে না। হঠাৎ খেয়াল করে টেবিলের উপর দই রাখা। মেঘ দ্রুত সেখান থেকে দই খেয়ে নেয়। ঝাল কমতে থাকে, এখন একটু ভালো লাগছে। কাব্য এত খারাপ, এত পাষাণ, এত কষ্ট দিচ্ছে তাকে, ভেবেই ঢুকরে কেঁদে ওঠে মেঘ। হঠাৎ একটা প্রশ্ন জাগে মনে, এই দইয়ের বাটি এখানে কে রাখলো? মেঘ কিছুক্ষণ চুপ হয়ে থাকে, এরপরে শুনতে পায় বাইরে কারো ফিসফিস করে কথার শব্দ। মেঘ ধীরে ধীরে দরজার কাছে কান পাতে। দরজার কাছে কান পেতে মেঘ শুনতে পায় কাব্যের গলা। হ্যাঁ, 3 মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে, চিন্তা করো না। তারপর তুমি দেখে নিও। কাব্য বলল। সত্যি তো? নিশি বলল। হ্যাঁ। মেঘ বুঝতে পারে কি বলেছো তারা। হেঁটে বিছানায় এসে বসে। 3 মাসের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যাবে, তারপর কাব্য নিশিকে বিয়ে করবে, এই ব্যাপারেই হয়তো কথা বলছে ওরা। আর দরজার বাইরে, তুমি শিওর 3 মাসেই প্রজেক্ট শেষ হবে? দেখো যে গতিতে কাজ চলছে, 3 মাসে শেষ হবারই কথা। আর না হলে আমি দেখবো, আর যদি হয়তো তুমি দেখে নিবা। আচ্ছা, এবার আমি ঘুমোতে যাই, বলেই নিশি চলে যায়। আজ নিশি এখানেই থাকবে। কাব্য রুমে ঢুকতেই মেঘ আঁতকে ওঠে, চোখ মুছে ফ্লোরে নেমে বসে। কাব্য মেঘের দিকে না তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কাল তো মেঘকে ওর বাড়ি নিয়ে যেতে হবে। পরে সকালে কাব্য আর মেঘ বের হয়। ঘন্টা খানেকের মধ্যেই মেঘের সামনে পৌঁছে যায়। কিন্তু মেঘকে নামিয়ে কাব্য মেঘকে জানিয়ে দেয় সে তার বাড়ি যাবে না। রাতে এসে নিয়ে যাবে তাকে, বলেই কাব্য চলে যায়। মেঘ চুপ করে দাঁড়িয়ে থাকে। বাসায় ঢুকতেই অনেক প্রশ্ন করা হয় তাকে। কেন একা? জামাই কই? কি হয়েছে? সব ঠিক আছে কিনা? মেঘ হাসি মুখে সব সামলে নেয়। রুমে গিয়ে চোখ ভিজে যায়। ফ্রেশ হয়ে সবার মাঝে যায় মেঘ। আপন মানুষদের মাঝে এসে সময় পেরিয়ে যায়। রাত 10টা, এখনো কাব্য আসেনি। মেঘ বারান্দায় গিয়ে দাঁড়ায় আর রাস্তার দিকে তাকিয়ে আছে, কাব্য আসে কিনা। হঠাৎ দেখে কাব্য এসে দাঁড়িয়ে বাড়ির সামনে। দ্রুত মেঘ রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়, কাব্যকে নিয়ে ফিরে আসে বাসায়। বাসায় ফিরে কাব্য ঘুমিয়ে পড়ে। মেঘ ফ্লোরে শুয়ে কাব্যের দিকে তাকিয়ে আছে। রাত পেরিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে কাব্য নেই। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে কাব্য আর নিশি নাস্তা বানাচ্ছে। কাব্য নিশির প্রতি এত যত্নশীল কেন? মেঘ কিছু বলে না। কাব্য আর নিশি নাস্তা বানিয়ে নিয়ে আসে। আজ কাব্য নাস্তা করে। নাস্তা করে নিশি আর কাব্য বেরিয়ে যায় অফিসের জন্য। মেঘ জানালা দিয়ে তাকিয়ে থাকে। অফিসে পৌঁছে কাব্য কাজে মন দেয়। হঠাৎ মনে পড়ে সকালের কথা। নাস্তা করার সময় খেয়াল করে মেঘ খায়নি। ফোনটা বের করে মাকে কল দেয়, জানিয়ে দেয় মেঘ খায়নি যে। তারপর আবার কাজে মন দেয়। এইদিকে মেঘকে মা নাস্তা খাইয়েই দেয়। নাস্তার পর মেঘ বারান্দায় দাঁড়িয়ে আছে আনমনা হয়ে। কিছুই ভাল লাগছে না। জীবনটা কেমন যেন হয়ে গেল। কাব্য এতটা বদলে গেল। রাতভর গল্প, সারাদিন তার আবদার পূরণ করা। কাব্য আজ তাকে প্রতি পদে কষ্ট দিচ্ছে। কিন্তু কেন? অবশ্য তার ভুল আছে, যার জন্য কাব্যের মন বিষিয়ে আছে। তখন একটু বেশি সেলফিশ হয়ে গিয়েছিল সে। হয়তো কাব্যকে বুঝে উঠতেই পারেনি। আচ্ছা, ভালোবাসা কি এমন হয়? যখন জীবনে আসে আমরা তা বুঝি না, আর চলে গেলে তার জন্য কাঁদি। কেন? ভাবতে ভাবতে মেঘের সময় কেটে যাচ্ছে। এদিকে অফিসের সময় প্রায় শেষ। আজ জলদি বাড়ি ফিরবে। বাইকে উঠতেই চোখে পড়ে রজনীগন্ধার গুচ্ছ। ইস! কাব্য আবারও কিনে নেয়। এবার ফেলবে না। মেঘ রুমে বসে কাপড় ভাঁজ করছে, তখনই দরজায় টোকা পড়ে। মেঘ গিয়ে দরজা খুলতেই দেখে কাব্য হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ অবাক হয়ে যায়। কাব্য? ফুল মানে বোঝা গেল না। কাব্যই একটু অপ্রস্তুত হয়ে যায়। ফুলগুলো রুমে রাখো। মেঘ ফুলগুলো হাতে নেয়। মেঘ রীতিমতো কাঁপছে, কিন্তু হঠাৎ খেয়াল করে রজনীগন্ধা। এগুলো তার প্রিয় ফুল। কাব্যের আজও মনে আছে? সে আজও ভালোবাসে।
কাব্য মেঘকে এড়িয়ে রুমে চলে যায়। মেঘের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু হঠাৎ মনে পড়ে সেই ছবির কথা। আবার মন খারাপ হয়ে যায়। হঠাৎ কাব্য মেঘকে নাম ধরে ডাক দেয়। মেঘের শরীর কেঁপে ওঠে, মনটা কেমন যেন করে ওঠে। দৌড়ে রুমে চলে আসে আর দরজা দিয়ে রুমে ঢুকেই হা হয়ে যায়।